আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। সহযোগী নিবেদক উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবাহ অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবাহ অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলামপুর বাটলান হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। 2011 সাল যখন আমাদের মমতাময়ী মা মমতা ব্যানার্জি যখন সরকারে আসেন, তার আগে তৃণমূলের কিন্তু এরকম সাংগঠনিক ক্ষমতা কিন্তু ছিল না। তখন অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরী, ইনাদের মতন নেতারা মার খেয়ে অনাহারে খুব খুব কষ্টের মধ্যে রাজনীতি করে, ছোট থেকে রাজনৈতিক পরিবারের জন্ম। দীর্ঘ সময় বাবা ছিলেন বিধায়ক, মা পঞ্চায়েত সমিতি সামনে গেছে। 2026-এর আগে কানাঘুষো শোনা যাচ্ছে নতুন তিনি রাজনীতি শুরু করবেন। এটা কি সত্যি? কিন্তু একটু যদি পেছনের দিকে আসা যায়, ক্লাস 7 থেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি রাজনীতি করে আসছেন। কখনো ক্যামেরার সামনে আসেননি, সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি। এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে, পরিবর্তনের সাথে সাথে তাকেও পরিবর্তন হয়তো হতে হচ্ছে। আমরা পেয়েছি এমন একজনকে যিনি হয়তো আগামী দিনে মুরাদাই বিধায়কের দিকে লড়াই করতে চলেছেন। শুনব প্রাক্তন বিধায়কের ছেলে মুরাদাই বিধানসভা নির্বাচন যদি আগামী দিনের লড়াই করে, কতটা আশাবাদী এই জয় অব্যাহত থাকবে মুরাদাই। প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে শুভকামনা জানাই। আজকে বাকি যে কথাটা বললেন যে আমি রাজনীতিতে সামনে আসিনি, এই কথা সত্য। আমি রাজনৈতিক পরিবারের ছেলে। আমার বাবা বিধায়ক ছিলেন মুরাদাই 2016-তে। 2021-এও তিনি নমিনেশন পেয়েছিলেন, কিন্তু করোনাজনিত কারণে তার অকাল প্রয়াণ হয়। তার রাজনৈতিক জীবন শুরু হয় 1978 সালে। উনি চাতরা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। এক্সিকিউটিভ কমিটির তিনি আইএনসি থেকে জেলাতে সেক্রেটারি ছিলেন। মুরারই 1 নম্বর ব্লকে তিনি ব্লক প্রেসিডেন্ট ছিলেন প্রায় 12 বছর। 2013 সালে তিনি প্রথম বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন নলহাটি কেন্দ্র থেকে 293, এবং সেখানে জয়লাভ না হলেও খুব অল্প ব্যবধানের জন্য সেখানে তিনি পরাজিত হন এবং দ্বিতীয় স্থান তিনি দখল করেন। 2013 সালে চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডল, ইনাদের হাত ধরে মমতাময়ী মা মমতা ব্যানার্জি তথা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি প্রত্যেকের যুবকের নয়নের মণি, আমাদের মমতাময়ী মা, তার আশীর্বাদ নিয়ে, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসে তিনি জয়েন করেন এবং 2016-তে প্রার্থী। তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। 2011 সাল যখন আমাদের মমতাময়ী মা মমতা ব্যানার্জি যখন সরকারে আসেন, তার আগে তৃণমূলের কিন্তু এরকম সাংগঠনিক ক্ষমতা কিন্তু ছিল না। তখন অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরী, ইনাদের মতন নেতারা মার খেয়ে অনাহারে খুব খুব কষ্টের মধ্যে রাজনীতি করে, অনেক কেস কাচারি খেয়ে, অনেক খুনোখুনি, অনেক আমাদের তৃণমূল কর্মীর মৃত্যু হয়, অনেক খুনোখুনি হয়, অনেক যুদ্ধ করার পরে তিলে 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 নিজের রক্ত দিয়ে, নিজের ঘাম দিয়ে, পরিশ্রম দিয়ে তৃণমূল কংগ্রেসকে বীরভূম জেলায় একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে কিন্তু রূপান্তরিত করে। এর কারিগর আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী অনুব্রত মণ্ডল মহাশয়। বলতে পারা নেই যে অনুব্রত মণ্ডল একজন দক্ষ, সুদক্ষ সাংগঠনিক নেতা, যিনি সংগঠনটাকে খুব ভালো করে বোঝেন। আপনি যদি ওনাকে জিজ্ঞাসা করেন, আপনার বুথ লেভেল থেকে শুরু করে, বুথ লেভেলের প্রেসিডেন্ট, বুথ লেভেলের সাধারণ কর্মী থেকে শুরু করে প্রত্যেকটি অঞ্চলের সভাপতি, ব্লক সভাপতি, এক কথায় তিনি নাম জানেন এবং চেনেন, এক কথায় ডাকেন।
এখন প্রশ্ন, আপনি যেটা বললেন যে মুরারওয়ের রাজনীতিতে ফিরে আসা, মুরারওয়ের রাজনীতিতে আমি প্রত্যক্ষভাবে জড়িত। ক্লাস 7-এ আপনি যেটা বললেন, ক্লাস 7-এ চাতরা গণেশ হাই স্কুলে একটা বাস স্ট্যান্ডের খুব দরকার ছিল, কিন্তু সেটা তখনকার বামফ্রন্ট আমল সেই বাস স্ট্যান্ড কিন্তু তাদের যে ইউনিয়ন সেখান থেকে কিন্তু সম্মতি দেয়নি। আমরা দীর্ঘ লড়াই করার পরে ক্লাস 7 থেকে অবশেষে আমরা সেখানে বাস স্ট্যান্ড করতে সক্ষম হই। তখন মুরারওয়ে কিন্তু ছিল জাতীয় কংগ্রেসের একটি গড়। বিধায়ক ছিলেন ডক্টর মোতাহার হোসেন। আমি বাল্যকাল থেকে ডক্টর মোতাহার হোসেন সাহেবের যাবতীয় যা ক্যাম্পেইনগুলো হতো আমরা সেটা ক্যাম্পেইন করতাম, স্ট্রিট কর্নার করতাম, মডেল লেখন থেকে শুরু করে সমস্তটাই আমরা করেছি। পরবর্তী ক্ষেত্রে বাবা যখন এখানে কংগ্রেসে যখন প্রেসিডেন্ট হলেন, তখন কিন্তু আমরা মাটিতে দাঁড়িয়ে থেকে সেই লড়াইয়ে সামিল হয়েছি, লড়াই করেছি, কিন্তু কোনোদিন কিন্তু ব্লক প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও অথবা জেলা সেক্রেটারি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু কোনো পদের পেছনে কিন্তু দৌড়াইনি। আমাদের সেই নীতি ছিল না যে আমাদের কোনো চেয়ার দরকার বা আমাদের কোনো পদ দরকার। আমরা তারপরে অনুব্রত মণ্ডল সাহেবের অনুপ্রেরণায় আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করি, মমতা ব্যানার্জি আশীর্বাদ নিয়ে এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ নিয়ে। এখানে আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের দাপুটে নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, তিনিও কিন্তু এই থিওরিতেই বিশ্বাসী, এই পরিকল্পনাতেই বিশ্বাসী যে উনি দলটাকে ভালোবাসেন, উনি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তৃণমূলটাকে ভালোবাসেন, মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন। তার জন্য মমতা ব্যানার্জি, মমতা মহিমা, অভিষেক ব্যানার্জি অনেকবার তাকে বলেছেন তুমি এমপি হও, তুমি এমএলএ হও, তুমি মন্ত্রী হও। যদি সেটা হওয়ার থাকতো তাহলে অনুব্রত মণ্ডল আমাদের অনেক আগে হতে পারতেন, কিন্তু না, ওনার কাছে পদটা আগে বড় নয়, দলটা আগে বড়। ঠিক সেরকম ভাবে সেই অনুপ্রেরণা নিয়ে আমারও আগে মনে হয়েছে, এখনো মনে হয় যে আমার কাছে পদটা বড় নয়, আমার কাছে দলটা আগে। বিধানসভা নির্বাচনের আগে 2021-এর বিধানসভা বা 2026-এর বিধানসভা অনেকটা এখন পার্থক্য ঘটেছে, এবং এই মুরারওয়ে এক সময় যখন বিধানসভা নির্বাচন হচ্ছে বা পৌর নির্বাচন হচ্ছে, পৌরসভা ফলাফল খারাপ হলো, এই মুরারওয়ে কিন্তু শাসক দলকে ব্যাপক সংখ্যক লিড দিয়ে গেছে। 26-এর আগেই সক্রিয় আপনার, তাহলে কি মুরারওয়ে বিধানসভায় প্রত্যক্ষভাবে সকলকে সাথে পরিচিত, কারণ মা ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, সেই জায়গাতে যদি বিধায়কই আপনি নির্বাচিত হন, তাহলে মানুষের যে একটা জনসংযোগ, মুখ্যমন্ত্রী বলবেন যে জনসংযোগেই জোর দিতে, সেই জনসংযোগই 2026 সালে শুরু হয়ে গেল। জনসংযোগ যদি কথাটা বলি তাহলে প্রথমেই বলতে হয় যে ডোর টু ডোর, ম্যান টু ম্যান জনসংযোগ, প্রত্যেকটি কর্মীর সঙ্গে জনসংযোগ, প্রত্যেকটি বুথ প্রেসিডেন্টের সঙ্গে জনসংযোগ, প্রত্যেকটি অঞ্চল সভাপতির সঙ্গে জনসংযোগ, প্রত্যেকটি ব্লক প্রেসিডেন্টের সঙ্গে জনসংযোগ, প্রত্যেকটি শাখা সংগঠনের যারা নেতা রয়েছেন, যারা সংগঠনকে এগিয়ে নিয়েছেন, প্রত্যেকের সঙ্গে জনসংযোগ, মানুষের সঙ্গে জনসংযোগ, যার কোনো সুবিধে অসুবিধে রয়েছে, অভাব অনটন রয়েছে, কোনো ব্যথা রয়েছে, কোনো কষ্ট রয়েছে, কোনো মান রয়েছে, কোনো অভিমান রয়েছে, তাদের সঙ্গে জনসংযোগ এবং সমস্ত কিছুকে সমন্বয় করে একটি শক্তিশালী দল গঠন করা। অনুব্রত মণ্ডল এবং আমাদের মাননীয় মমতা ব্যানার্জি এবং তার আমাদের সেনাপতি তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি এইভাবে মানুষের সঙ্গে কিন্তু থেকেছেন। শুধুমাত্র অনুব্রত মণ্ডল নয়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আপনি দেখুন আজকে মানুষের পাশে থাকার জন্য মমতাময়ী কত ধরনের প্রকল্প, প্রায় 96টি জনমুখী প্রকল্প। তার মধ্যে আপনি দেখুন দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, এগুলো কি? এগুলো তো জনসংযোগ। যে মানুষকে একটা এসডিও অফিসে যেতে হচ্ছে না, একটা বিডিও অফিসে যেতে হচ্ছে না, একটা জেলার কোনো অফিসে যেতে হচ্ছে না, পাড়ায় তার সমস্যার সমাধান হচ্ছে। মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার প্রত্যেকটি বাড়ির ভেতরে ঢুকে গিয়েছে, পাড়ায় সমাধান, দুয়ারে সরকার। সরকারের জন্য এখন আর নবান্নতে যাওয়ার দরকার নেই, কলকাতায় যাওয়ার দরকার নেই, সরকার এসে আপনার দৌড় করায়। এবার আসি তাহলে মুরারওয়ের রাজনীতিতে। মুরারওয়ের রাজনীতিতে আমাদের দক্ষ ব্লক প্রেসিডেন্ট রয়েছেন বিনয় ঘোষ সাহেব, উনি মাস্টারমশাই, আমার সদ্য মাস্টারমশাই, তাকে স্যার বলেই ডাকি। সকল যুবকের নয়নের মণি রয়েছেন আমাদের বাবলু ভগত সাহেব। 2 নম্বরে রয়েছে আফতাবউদ্দিন মল্লিক সাহেব, ওখানটাতে রয়েছে সঞ্জীব, আমাদের রবিদাস সাহেব রয়েছে, মন্টু মোল্লা রয়েছে। আমি কতজনের নাম বলবো, প্রত্যেকেই হচ্ছে এখানকার মুরারওয়ের মাটিকে তৃণমূলের জন্য শক্ত করার জন্য এক একটি যোদ্ধা, এক একজন যোদ্ধা যারা নিজের শ্রম দিয়ে, রক্ত দিয়ে মুরারওয়ের এই তৃণমূলের জায়গাটাকে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিণত করেছেন। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমার বাবা 2016 সালে যখন এখানে বিধায়ক হিসেবে জয়লাভ করেন, দিনের 24 ঘন্টা
সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন এবং বছরে 365 দিন এই অফিসে, এই বাড়িতে মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন। একমাত্র অ্যাসেম্বলি যখন হতো, যখন বিধানসভা হতো, উনি কলকাতা যেতেন এবং সেই ট্রেন, কলকাতা যাওয়ার ট্রেনটাও উনি এখানে ধরতেন। রাত 11টার সময় ট্রেন বোর্ড এক্সপ্রেস এখান থেকে ধরতেন, আবার উনি এখানে নামতেন। মানুষের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক ছিল। আর সেখানটাতে সাথ দিয়েছেন সংগঠনের প্রত্যেকটি অঞ্চল সভাপতি, ব্লক স্তরের সভাপতি, বুথ সভাপতিরা। আমাদের এখানটাতে মুরারের 1 নম্বরে একটা প্রচলন ছিল, জানেন, যে বিনয় মাস্টারের বি, বাবলু ভগতের বা, আর বাবাকে বলতেন দীনেশ। মোটামুটি একটা কথা প্রচলন আছে, বাচ্চা যারা জানে, প্রত্যেকটি মানুষ জানে, কোনো লোক জানে, এদের 3 জনের বন্ধনকে বলা হতো ত্রিমূর্তি এবং ডাকা হতো বিনয়, বাদল, দীনেশ হিসেবে। তো মানুষের কাছে তারা সবসময় গিয়েছেন, জনসংযোগ গড়ে তুলেছেন এবং মোরাটাকে শক্তিশালী ঘাঁটি হিসেবে তৈরি করছেন। যার ফলস্বরূপ 2021-এ এখান থেকে যে যখন বিধানসভায় নির্বাচন হয়, তখন বিধানসভার এখান থেকে আমার বাবা যখন গত হলেন, তারপরে যিনি মনোনীত প্রার্থী হলেন, প্রায় 1 লক্ষ ভোটে জিতলেন। এই কৃতিত্ব কিন্তু মমতা ব্যানার্জি, এই কৃতিত্ব কিন্তু অভিষেক ব্যানার্জি, এই কৃতিত্ব কিন্তু বুথের সেই প্রেসিডেন্টের, বুথ কর্মীদের, জনসাধারণের এবং অঞ্চল প্রেসিডেন্টের থেকে শুরু করে, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে, জেলা সভাপতি থেকে শুরু করে, তখন কিন্তু কেষ্টমণ্ডল কিন্তু অনুব্রত মণ্ডল জেলা সভাপতি নিজের হাতের রেখার মতন প্রত্যেকটি বিধানসভাকে তিনি চেনেন, জনসংযোগ করেন। 3টে জায়গা আছে, 2016, 2021, 2026। 2016 সালের লড়াইটা কিন্তু যথেষ্ট চাপ ছিল, মাত্র খুব বেশি হলে 300 ভোটের কাছাকাছি মিলে জয়লাভ হয়েছে। 2021-এর সংখ্যাটা বেড়েছে, 2026-এর সংখ্যাটি আরো বাড়বে। কারণ আমরা এই বলছেন সাধারণ ব্যাপক সমর্থনে কিন্তু বিগত নির্বাচনগুলোতে সাফল্য লেগেছে, আর মোরারে সবসময় শাসক দলের পক্ষেই ভোট রয়েছে। 2016-তে যখন এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়, তখন তৃণমূলের বিরুদ্ধে ছিল জোট, অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের জোট ছিল। আমি আগেই আপনাকে বললাম যে এখানে মোরারে কিন্তু কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি। সোনিয়া গান্ধী প্রচারে আছে, সোনিয়া গান্ধী নিজে এখানটাতে প্রচারে এসেছিলেন, কিন্তু তিনি কিন্তু কোনো সুরাহা কিন্তু করতে পারেননি। সবাই আশাবাদী ছিল, সবাই একরকম মোটামুটি একদম নিশ্চিত ছিল যে মুরারে থেকে কিন্তু জোটের কিন্তু প্রার্থী জয়লাভ করে এখান থেকে বেরোবে। কিন্তু মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং এখানে অভিষেক ব্যানার্জি এসেছেন, এখানে ক্যাম্পিং করেছেন, মমতা ব্যানার্জি এসেছেন, ক্যাম্পিং করেছেন, মানুষের সঙ্গে মেলামেশা করেছেন, তাদের অভাব অনটন, তাদের কষ্টটা শুনেছেন। মানুষ দুহাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছে, জয়লাভ তৃণমূল কংগ্রেস হয়েছে। 2021 সালে এই ব্যাপক সংগঠন এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটি কর্মীর সঙ্গে সমন্বয়, ব্যালেন্স, একটা সুন্দর তাল মেনটেন করে মানুষের কাছে যাওয়াতে সেই ভোটের ব্যবধানটা বেড়ে দাঁড়ায় প্রায় কম বেশি 1 লক্ষ ভোট। এবং এই গত লোকসভা ইলেকশনে আমরা লক্ষ্য করেছি এখানে বিজেপির ভোট কিছুটা বেড়েছে এবং আমাদের যে লিডটা ছিল 1 লক্ষ, সেটা কম বেশি একটু কমে এসছে। সেটা আমরা পর্যালোচনা করছি, যাতে করে কিনা বিজেপির ভোটটা অন্তত পক্ষে আমরা 5,000 থেকে 10,000 বিলো 10,000-এর মধ্যে যেন রাখতে পারি। আমি আশাবাদী। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বলেছেন, আগে আমাদের বিধানসভা যতটা সিট ছিল অন্তত একটা হলেও বাড়বে। আমি আপনাকে বলছি, মোরারওয়ে বিধানসভাতে এর আগের বারে হয়েছিল 1 লক্ষ ভোটে জয়। বিধানসভার প্রার্থী যেই হোক না কেন, মুখ যেই হোক না কেন, প্রার্থীর নাম যাই হোক না কেন, প্রতীক কিন্তু জোড়াবো, প্রতীক কিন্তু তৃণমূল, সেই নাম কিন্তু মমতা ব্যানার্জি, সেই নাম কিন্তু অভিষেক ব্যানার্জি। প্রার্থী এখানে কোনো বড় পদ নয়, বাড়ির প্রার্থী এখানে বড় নয়, বড় হচ্ছে তৃণমূল কংগ্রেস, বড় হচ্ছে মমতা ব্যানার্জি, বড় হচ্ছে অভিষেক ব্যানার্জি। 34 বছরের বাম শাসন গেল, মানুষ চেয়েছিল পরিবর্তন হয়েছে। 2011 থেকে 2025 সাধারণ মানুষের ব্যাপক সহায়, কোনো সময় দুয়ারে সরকার, কোনো সময় লক্ষ্মীর ভান্ডার। কি মনে করেন 2026-এর আগে আমার পর আমার সমাধানই শাসক দলের একটা বড় জয়? অবশ্যই অবশ্যই। মানুষকে আজকে কোথাও 2 পয়সা খরচা করে একটা দিনের সমস্ত কাজকে নষ্ট করে কোনো জায়গায় একটা কাজের জন্য, একটা কাগজের জন্য দিনের পর দিন ছোটাছুটি করতে হচ্ছে না, তার পাড়াতে সমাধান হচ্ছে, তার বাড়িতে সরকার এসে সমস্ত প্রশ্ন করছে যে দাদা, দিদি, মায়েরা, বোনেরা, বাবা, কাকা, মামারা, আপনাদের কি সমস্যা বলুন। সরকার এসে বাড়িতে বাড়িতে জিজ্ঞাসা করছে, সমাধান করছে। মানুষের আজকে মমতা ব্যানার্জি কিভাবে পশ্চিমবাংলাটাকে আপনি আঁকড়ে ধরে রেখেছে বলুন তো। এখানে হিন্দু, মুসলমান, ধর্ম, বর্ণ সমস্ত মানুষকে আঁকড়ে ধরে রেখেছে উনি। একটি মা যেরকম তার বাচ্চাকে আঁচল দিয়ে আঁকড়ে রাখে, মমতা ব্যানার্জি কিন্তু পশ্চিমবাংলাটাকে আঁচল দিয়ে আঁকড়ে ধরে রেখেছেন। আপনাকে ভাবতে হবে, এখন মানুষের, আমাদের সেন্ট্রালের রাজনীতি আজকে অন্যান্য পার্টির রাজনীতিটা হয়ে গেছে ধর্মকেন্দ্রিক। মমতা ব্যানার্জি বলেছেন, না, আমাদের এখানটাতে প্রত্যেকটি জাতের
মূল্য রয়েছে, প্রত্যেকটি ভাতের মূল্য রয়েছে, প্রত্যেকটি কাপড়ের মূল্য রয়েছে, প্রত্যেকটি মানুষের স্বাধীন চিন্তাভাবনার মূল্য রয়েছে। আমাদের এখানে কোনো জাত নেই, কোনো পাত নেই। আমরা এখানে ভ্রাতৃত্ববোধ নিয়ে, আমরা এখানে মনুষ্যত্ববোধ নিয়ে, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে মেনে আমরা এখানটাতে রয়েছি, নিরাপদে রয়েছি, মায়ের আঁচলের তলায় রয়েছি, মমতা ব্যানার্জির আঁচলের তলায় রয়েছি, অভিষেক ব্যানার্জির লিডারশিপের তলায় রয়েছি এবং জেলায় কেষ্ট মণ্ডলের আশীর্বাদ নিয়ে প্রত্যেকটি মানুষ সুস্থভাবে রয়েছে। এখানে মাথায় রাখতে হবে আমাদের এমপির নাম কিন্তু শতাব্দী রায়। যখন চাকরি ডাকি তখন পায়, শতাব্দী রায় তোমাকে আবার চায়। আমাদের এখানকার যিনি মন্ত্রী রয়েছেন চন্দ্রনাথ সিনহা, আপনি হয়তো জানবেন তার বাড়ি কিন্তু মুরারই, কলহপুরে তার বাড়ি। আপনি কলহপুরে মন্ত্রীর তার বাড়িতে একবার যাবেন, আপনি দেখবেন উনি খুব সিম্পল নিজের বিছানাতে বসে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি কথা শুনছেন। কোথায় পাবেন আপনি? অন্যান্য রাজ্যে দেখুন তো, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে দেখুন তো, একটি মন্ত্রী আপনাকে দেখা করতে গেলে 4 দিন আগে 5 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এখানে মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে আপনি দুয়ারে মন্ত্রী দরজার সামনে দাঁড়ান, আপনাকে ডেকে চা বিস্কুট খাইয়ে আপনাকে সম্মান করে আপনার কথা শুনবে। কোথা থেকে এই শিক্ষা পাওয়া গিয়েছে? তার নাম মমতা ব্যানার্জি, তার নাম অভিষেক ব্যানার্জি, তার নাম অনুব্রত মণ্ডল। বছর ঘুরলে বিধানসভা নির্বাচনের মোড়াইতে কি কি কাজ বাকি রয়েছে যেগুলো দ্রুত শেষ করতে হবে বলে আপনার মনে হচ্ছে? মোড়ারে উন্নয়নের কোনো শেষ চাবিকাঠি কোনো কিছু হয় না। উন্নয়ন একটা ক্রম বেড়ে যাওয়ার একটা নাম। উন্নয়নের কোনো শেষ নেই। এর মধ্যে আপনি জানেন যে আমাদের সরকারের প্রতি বিদ্বেষ কেন্দ্রীয় সরকারের রয়েছে। আমাদের সরকার মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার, অভিষেক ব্যানার্জির সরকার প্রায় 2 লক্ষ কোটি টাকা পাবে কেন্দ্রীয় সরকার থেকে। বিজেপির সরকার তাদের ক্রোশ থেকে, তাদের হিংসা থেকে, তাদের বিদ্বেষমূলক রাজনীতি থেকে সেই টাকা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দিচ্ছে না। অনেক প্রকল্প থাকা সত্ত্বেও সেগুলো কিন্তু মমতা ব্যানার্জি সমস্ত প্রকল্পকে এখনো রূপায়ণ হয়তো করতে পারেননি। কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে, অনেক কাজ বাকি রয়েছে, কিন্তু এটাও বলবো জনমুখী প্রকল্প কিন্তু কম হয়নি। 96টা জনমুখী প্রকল্প রয়েছে। আজকে লক্ষ্মীর ভান্ডার, আজকে মায়েদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে যে 1000 টাকা করে যাচ্ছে, এটা কম। এর বাজেট আপনি ভেবে দেখুন তো, প্রতি মাসে কত টাকার বাজেট মমতা ব্যানার্জি নিজের আসলের হাতে এই ঘরটা তিনি বহন করে চলেছেন। আজকে কি নেই? আজকে কন্যাশ্রী, আজকে শিক্ষাশ্রী, আজকে স্বাস্থ্যসাথী, আজকে কর্মশ্রী, 100 দিনের কাজ আজকে নেই, আজকে 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে 100 দিনের কাজ চালু করতে হবে। তাহলে এই অহংকারী কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার জনমুখী যে এই যে 100 দিনের কাজ, যেটা মানুষের অনেক অনেক কাজে লাগে, 100 দিনের কাজ করে মানুষ দুটো রুজি রোজগার পায়, সেটা পর্যন্ত রাজনৈতিক বিদ্বেষের জন্য এখনো পর্যন্ত বন্ধ করে রেখেছে। কিন্তু সেটাকে কাউন্টার করে, সেটাকে পাল্টা করে মমতা ব্যানার্জি করেছেন কি? কর্মশ্রী প্রকল্প চালু করেছেন। আগে 75 দিন করেছিলেন, এখন আবার সেটাকে 100 দিনে রূপান্তরিত করার চেষ্টা করছেন এবং সেটা হবে। উনি ডিক্লেয়ার করেছেন। কিছুদিন আগে উনি মিটিং করেছেন এবং বলেছেন আরো 20,000 কিলোমিটার নতুন রাস্তা, 20,000 কিলোমিটার অফ রোডস নতুন। ভাবা যায়, আপনি যদি মমতা ব্যানার্জি সরকারের যদি উন্নয়নমূলক কাজগুলো যদি দেখেন, তাহলে আপনার অভিযোগ করার জায়গা থাকবে না। উন্নয়ন আরো বাকি আছে, মমতা ব্যানার্জির ভাগ ধরে বাকি উন্নয়নগুলো আমাদের পশ্চিমবঙ্গে আসে। একদিকে আপনারা বারবার অভিযোগ করছেন কেন্দ্রীয় গবেষণার প্রতিবাদে লড়াই, অপরদিকে বিজেপি বলছে এবারে বিজেপি সরকার আসতে চলেছে, লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 3000 হবে। একদিকে এই গবেষণার প্রতিবাদে লড়াই চলছে, অপরদিকে 2021 থেকে 2024 সাধারণ নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন আপনার দিকে। কি মনে করছেন 2026-এর আগে এই সমর্থন কতটা আপনাদের? বিজেপি সরকার যে কথাবার্তাগুলো বলে, বিজেপি সরকারের তো কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, ওনারা কি বলেন? ওনার বক্তব্য তো, আপনারা তো রিপোর্টার, আপনারা তো জানেন। ওনারা রিপোর্টারদের সঙ্গে কথা বলেন যে 2014 থেকে ওনারা বলেছিলেন 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবেন। ওনারা বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা ফেরত নিয়ে আসবেন। ওনারা বলেছিলেন যে 2 কোটি চাকরি দেবো প্রতি বছরে। যখন ওনারা দিতে পারেননি, তখন ওনারা কি বলছেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন ওটা আমাদের জুমলা ছিল। এই জুমলা ধরা পড়ে গিয়েছে। এই জুমলা করে আর রাজনীতি হবে না, মানুষ বুঝতে পেরেছে। আপনি দেখুন না, বিহারে একসঙ্গে ভোটের আগে 1 কোটির উপর মানুষকে 10,000 টাকা দিল, পরবর্তী ক্ষেত্রে 2 লক্ষ টাকা দেওয়া হবে। আপনি দেখুন সেগুলো রূপান্তরিত হচ্ছে কিনা। আপনি দিল্লিতে দেখুন তো, দিল্লিতে বলেছিল যে আমরা অনেক কিছু টাকা দেবো, প্রতি মাসে টাকা দেবো, এখন বলছে আমরা দিতে পারবো না। এরা শুধু জুমলাবাজ, এরা ধোঁকাবাজ, এরা শুধু চিটিংবাজিটাই করতে পারে মানুষের সঙ্গে, মানুষের মন নিয়ে খেলা করতে পারে। আসল মানুষের পাশে থাকতে পারে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি। বিহারের ভোটের আগে এসআইআর হয়েছিল, যেটা ফলাফল দেখলাম আমরা। বাংলার ভোটের আগে এসআইআর হলো, এসআইআর কতটা আপনাদের পক্ষে এবং বিপক্ষে?
এসআইআর হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি রাজনৈতিক চক্রান্তের মধ্যে আপনি বলতে পারেন। চক্রান্ত করে অন্যান্য রাজ্যে বহু ভোটার, কোটি কোটি ভোটারকে নাম কিন্তু তেনারা বাদ দিয়েছেন এবং সেই ভোটার লিস্টটাকে এবং কেন্দ্রগুলোকে এমনভাবে সাজিয়েছেন যেখানে তাদের যেন ভোট কেন্দ্রিক রাজনীতি কেন্দ্রিক যেন তারা সুবিধে পায়, তাদের যারা প্রার্থী তাদেরকে যেন তারা জয়লাভ করাতে পারে। পরবর্তী পদক্ষেপ হচ্ছে এনআরসি। বিহারে অনেক ভোট কেটেছে। আসামে কি হয়েছে? আসামে অনেক ভোট কেটেছে, 19 লক্ষ ভোট কেটেছিল। তার মধ্যে কি আমরা দেখতে পেলাম 14 লক্ষ ভোটার হচ্ছে হিন্দু, 5 লক্ষ ভোটার হচ্ছে মুসলিম। এখানে ওনারা চেষ্টা করেছে যে এসআইআর পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জিকে দমিয়ে রাখা সম্ভব নয়। অভিষেক ব্যানার্জি যেভাবে সংগঠনটাকে ধরছেন, দলীয় সাধারণ সম্পাদক, প্রত্যেকের নয়নের মণি, প্রত্যেকটা যুবকের মনে, আপনি অভিষেক ব্যানার্জির চেহারাটাকে ভালো করে দেখবেন তো, বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন তো শ্রদ্ধা আসে, ভক্তি আসে। আর মমতা ব্যানার্জির চেহারাটা দেখবেন তো প্রণাম করতে মন চায়। যেমন আপনার মাকে প্রণাম আপনি করেন শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে, এই শ্রদ্ধা ভক্তির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তো আপনার এই এসআইআর এর এগেইনস্টে বিগত 24শে নভেম্বর 2025 আগের মাস একটি ভিডিও কনফারেন্স অর্গানাইজ করেছিলেন আমাদের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বদলীয় তৃণমূল সাধারণ ব্লক প্রেসিডেন্ট, সকলে প্রত্যেকটা বুথ স্তর থেকে শুরু করে প্রত্যেকটা ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় উনি প্রায় 2.5 ঘন্টা ধরে সেটা করেছিলেন। 4টে থেকে ওটা অফিসিয়াল টাইম ছিল, 4টে থেকে উনি 7:30 পর্যন্ত উনি টেনে গিয়েছে। এক টানা উনি বলে দিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন যে তোমাদের কি কি করতে হবে, BLO এর ফাংশন কি, BLO এর ফাংশন কি, তোমার হাতে আর কতদিন আছে, তোমাকে কোন কাগজটা ঠিক করতে হবে, কোন নাম যদি 2002 এর ভোটার লিস্টে যদি না থাকে তার এগেইনস্টে তোমাকে কি করতে হবে, রিসিপ্টটা কিভাবে নিতে হবে, টোটাল ব্যাপারটা উনি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ফলস্বরূপ বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার এবং তাদের অধীনে যারা কাজ করছে তাদের একজন এজেন্ট হিসেবে, যেটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন, তারা ভেবেছিল যে এসআইআর করে হয়তো মমতা ব্যানার্জিকে আমরা সরিয়ে দেবো, অনেক ভোটার কেটে দেবো, কাটতে পারে। এই কৃতিত্ব মমতা ব্যানার্জির, এই কৃতিত্ব অভিষেক ব্যানার্জির। কিছু হবে না, এসআইআর করে কিছু হবে না, মমতা ব্যানার্জিকে সরানো যাবে না। আগামী দিনে মমতা ব্যানার্জি 2026-এ পশ্চিমবঙ্গে আবার মসনদে উনি আসবেন এবং অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন, একটা সিট হলেও আমরা সিট বাড়াবো এবং ভোটারের পার্সেন্টেজ আমরা বাড়িয়ে দেখাবো। মুরারহাটে বারবার 5 বছর অন্তর সবসময় দেখেছি আমরা যে বিধায়ক ছিল 2016, 21, 2026। যদি আমরা ধরেই নিই 2026-এ আপনি প্রার্থী হন, 2021-এ তো ভাঙা পায়ে খেলা হয়েছে, 2026-এ আপনি প্রার্থী হলে কি খেলাটা অপেক্ষা করছে? প্রার্থী বদল হওয়ার বিষয়টি মমতা ব্যানার্জি দেখছেন, দলীয় সংগঠন দেখছেন, অভিষেক ব্যানার্জি দেখছেন, খুব দক্ষভাবে দেখছেন। আমি আপনাকে আগে বললাম, প্রার্থী যেই হোক, আমি এখানে কিন্তু কোনো প্রার্থী হতে আসিনি। আমি তৃণমূল কংগ্রেস পরিবারের ছেলে, আমি একদম মাটি থেকে এই পরিবারের, আমি রাজনীতির সঙ্গে যুক্ত, মানুষের সঙ্গে যুক্ত, প্রত্যেকটা অভাবনাটার সঙ্গে যুক্ত, মানুষের কাছে আমি গিয়েছি, দেখেছি তাদের সঙ্গে। নারী, এই মাটি হচ্ছে আমার মাটি, এই মাটির নাম হচ্ছে মুরারহাট। এখানে ম দিয়ে মুরারহাট যেরকম আছে, ম দিয়ে মন্দির, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মমতা ব্যানার্জি, ম দিয়ে মাটি, ম দিয়ে মানুষ, মা, মাটি, মানুষ। সুতরাং প্রার্থী নিয়ে এখানে কোনো ব্যাপার নেই। যিনি এখানটাতে প্রার্থী হবেন লক্ষাধিক ভোটে জিতবেন। আর যদি এখানটাতে আমাদের দলীয় সংগঠন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তথা আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব যদি আমাকে দায়িত্ব দেন, যে কোনো দায়িত্ব, দলের যে কোনো দায়িত্ব, সেটিকে পাথেয় করে মাথায় তুলে নিয়ে অত্যন্ত শ্রদ্ধার সহিত, সততার সহিত এবং ভক্তির সহিত যে কোনো দায়িত্ব আমাকে যেটা দেবে আমি সেটা পারবো। মুরারহাটবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা এক, আমাদের চিন্তা ভাবনা এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো হিংসে নেই, আমাদের মধ্যে কোনো রকমের মনের সঙ্গে মনের কোনো দূরত্ব নেই। আপনারা যেভাবে ছিলেন সেভাবে থাকবেন, আপনারা ভালো থাকবেন, মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবেন, অভিষেক ব্যানার্জির সঙ্গে থাকবেন, তৃণমূল কংগ্রেসকে আরো সংগঠিত করবেন, আরো শক্তিশালী করবেন, মমতা ব্যানার্জির হাতকে আরো শক্তিশালী করবেন। মনে রাখবেন 2026-এ প্রার্থী যেই হোক, প্রার্থী কিন্তু মমতা ব্যানার্জি, প্রার্থী কিন্তু অভিষেক ব্যানার্জি। মা
মমতা ব্যানার্জি যেভাবে এতদিন আপনাদেরকে আগলে রেখেছে, আমাদের এখানে কৃষ্ণমন্ডল অনুভূত মন্ডল যেভাবে আগলে রেখেছে, অভিষেক ব্যানার্জি যেভাবে আগলে রেখেছে, এখানে চন্দ্রনাথ সিনহা যেভাবে আগলে রেখেছে, এখানে আমাদের শতাব্দী রায় মানুষকে যেভাবে আগলে রেখেছে, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে বিনয় ঘোষ থেকে শুরু করে আফতাবউদ্দিন মল্লিক থেকে শুরু করে বাবুল ভগত থেকে শুরু করে কোথায় যেভাবে আগলে রেখেছে সেভাবে আগলে রাখবে। আপনাদের বিপদে আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস 2024-এর আগে কিরকম ব্যক্তি বলছেন জনসংযোগ চালিয়ে যেতেন, ধর্ম যার যার উৎসব সবার অপরদিকে এই কথাই কিন্তু তিনি বলছেন। তিনি বলছেন মন্দিরে ঘন্টা বাজার, মসজিদে হাজার, এমনই হোক ধর্ম, এবং আমাদের একটাই ধর্ম, আমরা ভারতীয়। এই ভারতীয় আগামী দিন সাধারণ মানুষের সমর্থনে যুক্ত হওয়ার জন্য মুখ্যমন্ত্রী সময়ের অপেক্ষা, এবং মুরাবাইয়ের মানুষ যেমন ব্যাপক ভোটে বিগত দিনগুলোতে সব শাসক দলকে আশীর্বাদ করেছে, এই আশীর্বাদ চতুর্থবারের জন্য সময়ের অপেক্ষায় রয়েছে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। সোনা